বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান এর বিশেষ সাজেশনমূলক অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি যে সম্ভাব্য পরীক্ষাতে কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা এগুলো ইনশাল্লাহ দেখব। তো প্রথমে আমরা দেখি যে প্রথম অধ্যায়, এই অধ্যায়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা আসার মতো, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিপদ নামকরণ, এবং এটা মনে করা হচ্ছে যে এবার পরীক্ষাতে হয়তো এটা আসবে। আসবে। দ্বিপদ নামকরণ এর পদ্ধতি, অথবা বিভিন্ন প্রাণী উদ্ভিদের বিষয়ে উল্লেখ করা থাকবে, সেই বিষয়ে লেখা থাকবে যে এই বৈজ্ঞানিক নামগুলো লেখার নিয়মগুলো তুমি লেখো। অর্থাৎ দ্বিপদ নামকরণ বলা হয়নি, কিন্তু এই যে লেখা থাকবে এই কথাটা যে বৈজ্ঞানিক নাম লেখার যে পদ্ধতি সেটি সম্পর্কে তুমি লিখো। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি ঘ নম্বরে তোমাদের সেট আপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সেটি হলো এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের নিয়ে প্রশ্ন। তুমি যদি এই 5টা রাজ্যের প্রত্যেকটার উদাহরণ সহ বৈশিষ্ট্য কমপক্ষে 3 থেকে 4টা করে ভালোভাবে পড়ো, তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবা। উদাহরণটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ওইখানে ছবি দেওয়া থাকে, এই ছবি দিয়ে তোমাকে বলা হবে যে এই ছবিগুলো কোন পর্বের প্রাণী বা কোন রাজ্যের প্রাণী এবং কেন, বা উদ্ভিদ, এগুলো উল্লেখ করা থাকবে। মানে প্রথমে তুমি যদি বলো যে এটা হলো তোমার মনেরা গ্রুপের, তো মনেরা রাজ্যে, তাহলে মনেরার কেন হলো, ওকে, এটার বৈশিষ্ট্য বলতে হবে। তারপরে পাশাপাশি হয়তো 2টা গ্রুপ দিল, এই 2টা গ্রুপ দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে যে এই রাজ্যগুলোর মধ্যে বা এই গ্রুপগুলোর মধ্যে কোনটি বেশি উন্নত এবং কেন। তো এই প্রশ্নের উত্তর কোনটি বেশি উন্নত এবং কেন, সেটার উত্তরও যা হবে, এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো পড়লেও তাই হবে। আর তো বৈশিষ্ট্যর মাধ্যমে কিন্তু তুমি বলতে পারবা যে এই, মানে যেমন ধরো ছত্রাক যে গ্রুপে আছে, সেই গ্রুপের চাইতে নিশ্চয়ই তোমার আমাদের পরবর্তী যে গ্রুপ আছে সেটা অনেক বেশি উন্নত। তো এভাবে কিন্তু আমরা এই গ্রুপগুলো নিয়ে অথবা পর্বগুলো নিয়ে অথবা রাজ্যগুলো নিয়ে প্রশ্নগুলো তুলনামূলকভাবে পড়ব, এবং সেই হিসেবে তাদের বিষয়ে তথ্য নিব। ছোট প্রশ্নগুলোর মধ্যে তোমার এইখানে শ্রেণীবিন্যাস, দ্বিপদ নামকরণ, হেটারোট্রফিক, আইসিবিএন, আইসিজেটেন, এই অপশনগুলো পড়বা। আমার মনে হয় যে এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য সহ, তো এখান থেকে এই এই অপশনগুলো কমপ্লিট করলে আহ ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন হওয়ার খুবই সম্ভাবনা আছে। এটা খুবই সম্ভাবনা আছে। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়টা বেশ বড়। এখানে ক এবং খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে, সেগুলোর মধ্যে প্রকৃত কোষ, এটা প্রায়ই পরীক্ষায় আসে। এরপরে আরো যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এটা এখানে উল্লেখ করা আছে। আমার মনে হয় যে সংজ্ঞাগুলো এগুলো মোটামুটি দেখে দিও। আহ খ নম্বরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এটা, যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। কারণ একটা কোষ সহ পুরো জীব কে চালনা করার জন্য যে শক্তির প্রয়োজন, যে এটিপির প্রয়োজন, তা এই মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। জবা ফুল লাল কেন, গাজরের রং আহ মানে রঙিন কেন, অথবা তোমার ধানের পাতা সবুজ কেন, এরকম যত উত্তর থাকবে সবগুলোর পেছনে কিন্তু একটাই অপশন, সেটা হলো তোমার প্লাস্টিড। অর্থাৎ যদি লাল বা সবুজ ছাড়া অন্য কালার হয়, তাহলে এটা হবে হলো তোমার প্লাস্টিক, যে 3 রকম, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, অর্থাৎ ক্রোমোপ্লাস্টের জন্য। আর সবুজ কালারটা হবে হলো ক্লোরোপ্লাস্টের জন্য। এভাবে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। তো আমার মনে হয় আরো বুঝতে অন্যান্য পারছি। অপশন গুলো দেয়া আছে।
এগুলো মোটামুটি পড়ে গেলেই তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে স্যার। এরপরে দেখো, আমরা যদি গ এবং ঘ নম্বরে আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গ নম্বরের ক্ষেত্রে 4টা প্রশ্ন। সেটা হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোজোম, নিউরন, মাইটোকন্ড্রিয়া, জাইলেম টিস্যু। এইগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলো পরীক্ষায় আসেই এই কয়টা। এই নিউরনটা অবশ্য তোমার 10ম অধ্যায় রিলেটেড, কিন্তু তারপরেও এটা এই অধ্যায়েও আছে, ওই অধ্যায়েও আছে। আমি মনে হয় এক অধ্যায় থেকে পড়লেই হয়ে যাবে। এগুলো পরীক্ষায় কিন্তু খুবই আসে। তো এই যে যে কটা মার্কিং করলাম এর মধ্যেই হয়তো গ ঘতে তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আশা করি যে এটা ভালোভাবে পড়ো। আর এই যে প্লাস্টিডের পেছনে এই যে তোমার এই লাইনটা বিভিন্ন কালারের, কালারফুল অপশনটার জন্য দায়ী। এরপর কোষ বিভাজন। কোষ বিভাজনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছোট প্রশ্নটা, সেটা হলো মিওসিস কোষ বিভাজনের কে হ্রাসমূলক কেন বলা হয়? এই যে মিওসিস বা অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা কেন অর্ধেক হয়, এগুলো নিয়ে একই ধরনের ব্যাখ্যা। আর অন্য ছোট প্রশ্নগুলোর মধ্যে এগুলো মনে হয় এখানে দেয়া আছে। ক্যান্সার সৃষ্টি হওয়া নিয়ে, মাইটোসিস প্রক্রিয়ার সমীকরণিক অপশনগুলো নিয়ে। গ এবং ঘ নম্বরে গুরুত্বপূর্ণ টপিকস হলো মাইটোসিস প্রক্রিয়ার ধাপগুলো। এটা হয়তো পরীক্ষায় আসতে পারে। মাইটোসিস প্রক্রিয়ার ধাপ, এখানে ধাপ যে 5টা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমার মনে হয় যে 5টার মধ্যে কমপক্ষে 2টা বা 3টা তোমাদের আসতে পারে। তো এখানে ছেলে মেয়েদের সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় তা হলো ধাপগুলো সিরিয়ালি 5টা বলতে বললে সবাই পারে, কিন্তু যে কোনো মাঝখান থেকে 2টে দিলে আর পারে না। তা আমি এক্ষেত্রে পরামর্শ দেব যে তোমরা মেডেল বলে একটা শব্দ আছে, সেখান থেকে মনে রাখবা মেটাফেস। এই মেটাফেসের হলো মেডেল। তো মেটাফেসের আগে কি আছে? প্রোফেস, প্রোমেটাফেস। আর মেটাফেসের পরে কি আছে? অ্যানাফেস, টেলোফেস। এভাবে বুঝতে একটু পারছি স্যার। ধাপগুলো মনে রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো তারপরে তোমার মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের গুরুত্বও কিন্তু পরীক্ষায় আসে নানান ভাবে, কিন্তু এটা পরীক্ষায় আসে। মানে মূলত প্রশ্ন হচ্ছে গুরুত্ব, এটা নানান ভাবে হয়তো তোমাকে উল্লেখ করা থাকবে। তা নানাভাবে থাকলেও তোমার এটা বুঝে নিতে হবে যে এটা আসলে আসছে কি। আহ এই যে যেমন দেখো তো, মাইটোসিস কোষ বিভাজন জীবের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ কেন? ঠিক এইরকম মিওসিস কোষ বিভাজন জীবের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ কেন? এই গুরুত্বপূর্ণ কেন, আর গুরুত্ব কেন, আর তাৎপর্য কি, বা এটা অধিক কার্যকর কেন, এগুলো নানান প্রশ্ন দেওয়া থাকলে সেটি গুরুত্বকেই প্রকাশ করে। মূলত প্রশ্ন এই দুটার মধ্যেই আমার মনে হয় যে ইনশাল্লাহ একটা সমন্বয় করে তোমাদের প্রশ্ন একটা সেট আপ হতে পারে এবার। বুঝতে পারছি স্যার। দেখো খুবই কম প্রশ্ন কিন্তু, মানে পড়লেই কমন। এরপরে হ্যাঁ দেখো স্যার। এখানে আহ অন্য আর কি কি আছে। এই যে C4 উদ্ভিদ এবং C3 এবং C4 এর পার্থক্য, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এর বাইরে আছে গ্লাইকোলাইসিস। এটিপি কে রিসার্চেবল ব্যাটারি কেন বলে? রিসার্চেবল মানে কি জানো? যেটাকে পুনরায় চার্জ করা যায়, যেমন মোবাইল ফোনের ব্যাটারি, এটাকে পুনরায় চার্জ করা যায়। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমি মনে করো খাবার খাইছি, কিন্তু খাবারটা আমার এখন হজম হয়ে গেছে, তা আবার খাবার খেলে কি আবার আবার শক্তি পাওয়া যাবে? তাহলে কি ব্যাটারিটা রিচার্জ হলো না? তাহলে এটিপির ক্ষেত্রে কি হয়? কোষের মধ্যে এটিপি জমা হলো, ওটা খরচ হলো, আবার নতুন করে শক্তি আসলো, আবার এটিপি তৈরি হলো। তো এই জন্য এটিপি কে বলা হয় রিচার্জেবল ব্যাটারি, যেহেতু এটিপির মাধ্যমে পুনরায় শক্তি পাওয়া যায়। মোবাইলের ব্যাটারিতে কি চার্জ দিলে পুনরায় শক্তি পাওয়া যায় না? হ্যাঁ স্যার। এই জন্য এটার নাম এরকম। আর C4 উদ্ভিদগুলো সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদ হয়, এদের সালোক সংশ্লেষণ হারটা অনেক অনেক বেশি। এই জন্য এই উদ্ভিদের ইয়ে বেশি। আমার মনে হয় যে এগুলো তোমরা পড়ে নিও, এবং খুবই সহজ প্রশ্ন।
এখান থেকে আর যে প্রশ্ন পরীক্ষায় এবার আসার সমূহ সম্ভাবনা আছে তার একটি হলো সালোক সংশ্লেষণের ধাপ, অর্থাৎ আলোক অন্ধকার পর্যায়। আরেকটি হলো অবাত ও সবাত শ্বসনের ধাপ। এই অবাত শ্বসনের ধাপটা, এই অবাত শ্বসন এবং ইস্টের শ্বসন একই জিনিস। ইস্ট হলো তোমার এই যে বেকিং পাউডারে যে ছত্রাক থাকে সেই ইস্ট, কিন্তু এটা অবাত শ্বসনের সাথেই সংশ্লিষ্ট হবে। আর সব শেষ হলো অবাত আর সবাত শ্বসনের প্রক্রিয়ার গুরুত্ব অথবা পার্থক্য। এই পড়লেই হয়ে যাবে। এখন ছোট প্রশ্ন, তোমার গ নম্বর বা খ নম্বরের জন্য এই যে সালোক সংশ্লেষণ বা শ্বসনের অস্তিত্বকে টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্নগুলো এই গুরুত্বের সাথে রিলেটেড। তাহলে এখানকার প্রশ্নর মূল মূল প্রশ্ন কয়টা হলো? দুটা, কিন্তু একটা শ্বসন কেন্দ্রিক, একটা হলো সালোক সংশ্লেষণ কেন্দ্রিক। এবং এটা হ্যাঁ স্যার। মোটামুটি পরীক্ষায় আসেই, প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার হয় শ্বসন থেকে আসে না সালোক সংশ্লেষণ থেকে আসে, অথবা কোনো কোনো ক্ষেত্রে উভয় গ্রুপ থেকেই প্রশ্ন সেট আপ হয়। এই জন্য 4 নম্বর অধ্যায়কে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে কিন্তু মার্কিং করা হয়। তোমার এগুলো পড়া আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন পঞ্চম অধ্যায়ে আসি। এটা হলো খাদ্য পরিপাকের অধ্যায়। এখানে পরিপাক প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে, আর অন্যান্য যেগুলো আসে সেগুলো এখানে লেখা আছে। এর মধ্যে মিশ্র গ্রন্থি, রাফেজ, ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ, কোষ্ঠকাঠিন্য, সুষম খাদ্য, এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে। আর নিচের মধ্যে হলো যকৃৎকে রসায়নগার কেন বলা হয়? গবেষণাগার। কারণ যকৃতের মধ্যে খাবার হজম করার বহু রকম উপকরণ আছে, এই জন্য এটাকে আমাদের জৈব রসায়ন মানে জৈব বিজ্ঞানে বলা হয় হলো এক ধরনের রসায়ন গবেষণাগার। এটা এখানে আছে। আহ রাফেজ জাতীয় খাবার সাধারণত আঁশ জাতীয় খাদ্য হয়, শাকসবজি বলতে যা বোঝানো হয় আর কি। আহ আমি এই দুটো প্রশ্নে মার্কিং করে দিচ্ছি, ধরে নিবা যে এই দুটো আসছে তোমাদের পরীক্ষায়, এরকম ভাবে পড়বা এই দুটো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে। এই প্রশ্ন আসতেও পারে নাও পারে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, একবার দেখে যাবে, এটা খুবই সহজ। এখানকার মধ্যে ক্ষুদ্রান্তের কার্যক্রমটা ইম্পর্টেন্ট। যকৃতেরটা আমি অলরেডি বলছি, এই জন্য আমি এটা আর অতটা মার্কিং করে দেখাচ্ছি না। আর এখানকার মধ্যে আরেকটা অঙ্ক এখানে আছে, যে অঙ্কটা এই এই অঙ্কটা দেখো, মানে অঙ্ক হলো তিনটা, মার্কিং করে দিচ্ছি, গোল করে দিচ্ছি, একটা, দুইটা এবং তিনটা। আশা করা যাচ্ছে তিনটা অঙ্কের মধ্যে কমপক্ষে একটা অঙ্ক ইনশাল্লাহ পরীক্ষায় পেতে পারো। তিনটার মধ্যে মানে এই তিনটা নিয়মের মধ্যে কিন্তু বলছি, কারণ উচ্চতা এবং ওজন কি থাকবে এটা তো আমরা জানি না। এখানে পার্সেন্টেজ নানান অপশনগুলো দেওয়া আছে, এগুলো একটু চেঞ্জ হতে পারে, কিন্তু এখানে ক্যালোরি নির্ণয়ের যে নিয়ম শিখবা সেটা সেম আকারেই পরীক্ষায় আসবে বুঝছি ইনশাল্লাহ। স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। কি এখন একটু সহজ লাগিচ্ছে না? দেখো এই তিনটে অঙ্কগুলি হ্যাঁ কিন্তু স্যার। একটা কমন। ইনশাল্লাহ আমি দেখছি প্রশ্নের প্যাটার্ন গুলো খুবই ভালো, এবং এই প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। বুঝতে পারছি স্যার। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সার্বজনীন রক্তদাতা, রক্তচাপ, এটা প্রায়ই আসছে, ধমনী। এখানে এলডিএল যেটা খারাপ খারাপ কোলেস্টেরল, প্রস্বেদন, এবি রক্তের গ্রুপকে সকল গ্রুপের গ্রহণ করতে পারে, এটার উপর ব্যাখ্যা। মানে সার্বজনীন গ্রহীতা এবং সার্বজনীন দাতা, এটা প্রায়ই পরীক্ষায় আসে, একটু দেখবা এগুলো, এটা ক ঘর জন্য কিন্তু। বুঝছি স্যার। এরপরে হলো তোমার গ ঘর জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর হৃৎপিণ্ডের চিত্র সহ গঠন কার্যপ্রণালী। দ্বিতীয়টা হলো হার্ট অ্যাটাক। আমার ধারণা এই দুটের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় হয়তো আসার খুবই খুবই আসবে। সম্ভাবনা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, হার্ট অ্যাটাক সঙ্গে হার্ট অ্যাটাকের কিন্তু হার্ট অ্যাটাক প্রতিকার, হার্ট অ্যাটাকের লক্ষণ ইত্যাদি ইত্যাদি যা যা আছে, হার্ট অ্যাটাক নিয়ে যা আছে, আর হার্টের গঠন চিত্র সহ যা আছে, মানে মূল কথা হলো হার্ট, এটা আসার খুবই সম্ভাবনা। তারপর
দ্বিতীয় হলো তোমার এই যে রক্তের একটা ক্যান্সার রোগ আছে, লিউকেমিয়া, এটা। আর ওই রক্তের আরেকটা অসুখ আছে তোমার 12তম অধ্যায়, থ্যালাসেমিয়া। এই রক্তের এই দুটো অসুখ পরীক্ষায় প্রায়ই আসে। বুঝতে পারছি। থ্যালাসেমিয়া আমার নিজেরই আছে। আচ্ছা, এখন দেখো, আর এখানে যেগুলো আম, প্রশ্ন আছে এগুলো মোটামুটি যতটুকু পারো দেখে যাও। হুম, তাতে ওকে স্যার। মোটামুটি যতটুকু হয়, এই যে রক্তের অংশটা দেখে যাও, রক্তের কাজ, রক্তের গঠন, ইয়ে, ও বিভিন্ন কণিকা নিয়ে যা আছে আর কি। আর ও ভালো কথা, ইয়ের মধ্যে প্রচ্ছেদন কেন্দ্রিক কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। প্রচ্ছেদনের প্রকারভেদ, প্রচ্ছেদনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর অপশন বলা হয় বা নেসেসারি ইভিল বলা হয় আর কি, যেটা এই প্রচ্ছেদন কেন্দ্রিক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আর তৃতীয় যে প্রশ্নটা আমি প্রায়ই পরীক্ষায় মানে আসার মতো, সেটা হলো ওই পানি এবং খনিজ লবণ গ্রহণ। তাহলে আমি 3টা সেক্টরে এখানে ভাগ করে দিলাম: হার্ট কেন্দ্রিক, হার্টের গঠন, হার্টের অসুখ, হার্টের প্রতিকার, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হলো তোমার আহ যে প্রচ্ছেদন কেন্দ্রিক। তৃতীয় হলো রক্ত কেন্দ্রিক, অর্থাৎ রক্তের লিউকেমিয়া বা ওই তোমার হলো থ্যালাসেমিয়া অথবা রক্তের কাজ সহ এগুলো। আমার মনে হয় যে এর মধ্যেই ঘুরে ফিরে প্রশ্ন ইনশাল্লাহ পেয়ে যাবা। কোনো কোনো ক্ষেত্রে হয়তো যে উম, যেটা এখানে দেয়া আছে যে কিভাবে খনিজ লবণ এবং পানি শোষণ হয় এগুলো। গ্যাস বুঝতে পারছি। বিনিময়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রশ্ন পরীক্ষায় আসছে সেটা হলো ফুসফুস। ফুসফুসেরটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে। দ্বিতীয় হলো অসুখের বুঝতে মধ্যে পারছি। হাঁপানি। হাঁপানি নাম শুনছো তো? হ্যাঁ স্যার। অবশ্যই। আর এখানে যেহেতু গ্যাস বিনিময় বলা আছে, তার মানে সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার জন্য যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময় ঘটে, সেইটা নিয়ে এখানে আলোচনা। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তা আমার মনে হয় যে এইটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এগুলো কিন্তু প্রশ্ন খুব বেশি পড়া লাগিচ্ছে না। মূল প্রশ্ন দেখো খালি কিন্তু এটা অথবা এটা। আর সালোক সংশ্লেষণ আর শ্বসনের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময়ের রিডিং করলেই পারবা। রিডিং বুঝছো তো? হ্যাঁ স্যার। শ্বসন প্রক্রিয়া কি, অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়? কার্বন ডাই অক্সাইড গ্রহণ হয়, অক্সিজেন ত্যাগ হয়। বের হয়ে যায়। ঠিক আছে, খুবই সহজ জিনিস, মানে খালি রিডিং করলেই পারবা ওগুলো। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি এই সেশন এখানে কমপ্লিট করছি। এক- আহ, অষ্টম অধ্যায় থেকে আমরা দ্বিতীয় সেশনে গিয়ে এই অংশটা করে দিচ্ছি।